আমি, সুজিত, বিমল, সমীর, মানুষ, আমরা 5 বন্ধু আমাদের অন্যতম বন্ধু ধীমেনের আমন্ত্রণে তার গ্রামের বাড়ি নয়নসুকে গিয়েছিলাম তার বিয়ের বৌভাত উপলক্ষে। সেই স্কুল জীবন থেকে আমাদের 6 জনের মধ্যে বন্ধুত্ব। স্কুলে একসঙ্গে পড়তাম, কলেজ জীবনেও একসঙ্গে কাটিয়েছি। তারপর আজ বছর 3-4 গাঁটছাড় গিট খুলেছে, মানে যে যার কর্মক্ষেত্রে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছি। ধীমানদের প্রচুর জমি জিরে, বিএ পাশ করার পর সে অন্য কোনো কাজে না গিয়ে বৈজ্ঞানিক প্রথায় চাষ করে। সে বিশেষ অনুরোধ করে আমাদের 5 বন্ধুকে লিখেছে, একে অঁচপাড়াগা, তার ওপর তোদের এই বন্ধু আক্ষরিক অর্থেই যাকে বলে চাষা, এতে যদি তোদের মানের হানি না হয় তবে অবশ্য আসিস। একে শ্রাবণ মাস, ভরা বর্ষা, তাই হচ্ছে পারাকা। যাওয়ার ইচ্ছে ছিল না, শুধু ধীমেনের ওই খোঁচাটুকুর জন্য হয়তো যাব মনস্থ করলাম। আমাদের দলের মধ্যে ধীমানেরই প্রথম বিয়ে হচ্ছে। সমীর বলল, বৌভাত সেরে সেদিন কিন্তু আমাকে ফিরতে হবে, আমার মোটেই ছুটি নেই, অফিসে গোলমাল চলছে, অতি কষ্টে একদিনের ছুটি আদায় করেছি। মানুষ বলল, আমারও সেদিন ফিরতে হবে ভাই, জরুরি কাজ রয়েছে। এদিকে আমি, বিমল আর সুজিত একসঙ্গে দক্ষিণ ভারত ঘুরতে যাব ঠিক করেছি। 1 মাস আগেই টিকিট কাটা রিজার্ভেশন হয়ে গেছে। ধীমানের বৌভাত বুধবার, আর আমাদের রওনা হতে হবে শুক্রবার সন্ধ্যের দিকে ট্রেন। কাজেই বৌভাত সেরে সেদিন রাতের ট্রেনে কলকাতায় ফিরে আসবার ব্যাপারে সবাই একমত। বৌভাতের দিন ভোরে ট্রেনে রওনা হয়ে গেল। স্টেশন থেকে 3টে রিক্সা নিয়ে চললাম 5 জনে। মিনিট 15 চলার পর রিক্সা দাঁড়িয়ে পড়ল। রিক্সাওয়ালা বলল, রিক্সা যাবে না বাবু, যাবার পথ নেই। আমরা নেমে পড়লাম। জিজ্ঞাসা করলাম, আচ্ছা এখান থেকে নয়নসুখ কত পথ? তা বাবু 8 মাইল হবে, এই আলপথ ধরে চলে যান, পৌঁছে যাবেন। দুদিকে ধান ক্ষেত, মাঝে সরু আলপথ, পাশাপাশি দুজনের চলবার উপায় নেই। আমরা লাইন করে হাঁটছিলাম। পথের দুপাশে কোথাও কোথাও খানা ডোবাও রয়েছে। হাঁটছি। বিমল বলল, এই ধীমেনের বাড়ি কোন ধেত্তের গোবিন্দপুরে রে ভাই, ও কি রাস্তা দেখছিস? সুজিত বলল, মোটেই 8 মাইল নয়, মাইল খানিক হবে মনে হচ্ছে। যাক, শেষ পর্যন্ত অনেকটা পথ ঠেঙিয়ে আমরা ধীমানের বাড়িতে উঠলাম। আমাদের দেখে ধীমান খুশিতে কলরব করে উঠল, আরে আয় আয় আয়, তোরা সবাই এসেছিস দেখেছি, আমি তো ভাবতে পারিনি সবাই আসবি। ওহ, আমার যে কি আনন্দ হচ্ছে। ধীমান যে কিভাবে আমাদের আপ্যায়ন করবে যেন ভেবে পাচ্ছে না। এই চা এলো, পরক্ষণেই বাটি ভরা এত এত সরদুগ্ধ দুধ নিয়ে আসছে। চুমুক দিয়ে দেখি ক্ষীরের গন্ধ, ঘরের গরুর দুধ। দুপুরের পাতে যা একখানা মাছ ভাজা ফেললো, ওজনে হবে 250 গ্রাম করে, সব পুকুরের মাছ, সদ্য জল থেকে তোলা। আর খেতে কি চমৎকার। সময়টা শ্রাবণ মাস, বিকেল 4টা নাগাদ আকাশ কালো করে মেঘ জমল। তারপর সে কি তেরে বৃষ্টি। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। সুজিত বলল, উহ, কি দারুণ দুর্যোগ করলো রে, ফিরবো কি করে? ধীমান বলল, দেখ আজকে যাবি কি, আজ থাক, যাওয়ার কথা কাল ভেবে দেখা যাবে। আমরা রাজি হলাম না। রাত 11টায় লাস্ট ট্রেন। বৌভাতের খাওয়া সেরে ধীমান এবং তার মা বাবা ভাই বোনেদের অনেক অনুরোধ উপেক্ষা করে রাত 9টায় বেরিয়ে পড়লাম। সন্ধে পর থেকে বৃষ্টিটাও ধরেছিল। আবার সেই আলের পথ দিয়ে চলছি। এবার যাত্রা আরো কঠিন। তখন ছিল দিনের আলো, পথ শুকনো, আর এখন ঘুটঘুটে অন্ধকার। বৃষ্টি হয়ে যাওয়ার দরুন পথ ছিল পিছল, কাদায় পা বসে যায়। বাড়ি থেকে আসার সময় একটা টর্চও আনা হয়নি। পাড়া গায়ে আসছি সেটা খেয়াল করা হয়নি আর কি। খানিকটা রাস্তা যেতেই আবার প্রচন্ড বৃষ্টি, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া, একেবারে সোনায় সোহাগা আর কি।
যেন একটা চিৎকার শুনতে পেলাম। আমি ছিলাম সবার আগে। বললাম, কে কে চিৎকার করে উঠলো মনে হচ্ছে। পেছন থেকে ওরা বলল, ওই না তো, আমরা তো কিছু শুনিনি, আর শোনা যাবে কি, বৃষ্টি আর হাওয়ার যা শব্দ। যাওয়ার পথে স্টেশন থেকে রিক্সা পাওয়া যায়, ফেরার পথে রিক্সাও পাওয়া যায় না। তার মানে পুরো রাস্তাটাই হেঁটে যেতে হবে। বড় রাস্তায় পড়ে দেখি ঝড় বৃষ্টিতে ইলেকট্রিকের তার ছিঁড়ে গেছে, তাই গোটা এলাকা অন্ধকার। অন্ধকারেও এবার আমাদের খেয়াল হলো, দলে আমরা 4 জন আছি, আরেকজন কই? কারো মুখ দেখতে পাওয়া যাচ্ছে না। আমি জিজ্ঞাসা করতেই একে একে সাড়া দিল সুজিত, বিমল, সমীর। মানুষ মানুষ কোথায়? মানুষ সবার পিছনে আসছিল। সে কি খুব বেশি পিছিয়ে পড়েছে? হঠাৎ আমাদের সামনের দিকের অনেকটা তফাৎ থেকে মানুষের সাড়া পাওয়া গেল। এই যে এই যে আমি আগে আছি, তোরা আয়। তাজ্জব ব্যাপার, আলে সরু পথে একজনকে পাশ কাটিয়ে তো আরেকজন এগিয়ে যাওয়ার জো নেই। মানুষ সবার পেছন থেকে সবার আগে গেল কি করে? যাক, আবার হাঁটতে লাগলাম। মানুষ আগে, আমরা পিছিয়ে। এই দুর্যোগে পেছল পথে পা টিপে টিপে হাঁটতে গিয়ে আমাদের পাক্কা 2 ঘন্টা সময় লেগে গেল স্টেশনে পৌঁছাতে। স্টেশনে পৌঁছে দেখি গাড়ি ছাড়তে আর 1 মিনিট বাকি। দৌড়ে গিয়ে একটা কামরায় উঠে পড়লাম। যাবার পথেই ফিরতি টিকিট কেটে রেখেছিলাম। ওঠার সঙ্গে সঙ্গেই গাড়ি দুলে উঠল। আবার দেখলাম আমরা 4 জন। মানুষ ওঠেনি। আরে মানুষ তো ওঠেনি, ট্রেন ছেড়ে দিয়েছে। দরজা খুলে গলা বাড়িয়ে দেখি ট্রেনের দিকে ছুটে আসছে মানুষ। হাত নেড়ে চেঁচিয়ে বলল, ভাবিস নে, আমি পাশেই উঠছি। ও লাফিয়ে অন্য কামরায় উঠতে দেখলাম। বিমল বলল, উফ, এই মানুষটা কি উল্টো পাল্টা কাণ্ড শুরু করেছে দেখ। এই দেখি সবার পেছনে, আবার দেখি সবার আগে। আমাদের আগে হেঁটে এলো, আমরা উঠে পড়লাম, আর উঠতে পারলো না। আমি বললাম, উঠেছে অন্য কামরায়। রাতের ট্রেন, ভিড় নেই, বেশ ফাঁকা ফাঁকা। বৃষ্টিতে একেবারে ভিজে গিয়েছিলাম। কিট ব্যাগ থেকে তোয়ালে বের করে গা মাথা মুছে ভেজা জামা কাপড় পাল্টে আয়েশ করে বসলাম। সেই ভোরবেলা থেকে দখল যাচ্ছে, তার উপর এতটা পথ হাঁটার পরিশ্রম। গাড়ির দুলুনিতে ঢুলতে ঢুলতে ঘুমোতে ঘুমোতে ভোর রাতে হাওড়া পৌঁছলাম। মানুষের সঙ্গে আর যোগাযোগ হলো না। সমীর বলল, মানুষটা এমন ইয়ার্কি শুরু করলো কেন রে? ওর কি হয়েছে বলতো? আমরা যে যার বাড়ি ফিরলাম। শুক্রবার সকালেই সেই মর্মান্তিক খবরটা জানতে পারলাম। ধীমানের বাড়ি থেকে স্টেশনে আসার পথের পাশে একটা ডোবার মধ্যে মানুষের মৃতদেহ দেখতে পাওয়া গেছে। মুখে মুখে খবরটা ছড়িয়ে পড়ায় ধীমানরাও কৌতূহলী হয়ে দেখতে এসেছিল। ওরাই মৃতদেহ শনাক্ত করে। ওখানকার পুলিশ কলকাতার পুলিশকে খবর জানায়। কলকাতা পুলিশ মানুষদের বাড়িতে খবর দিয়ে গেছে। ঝড় বৃষ্টির মধ্যেও আমি তাহলে চিৎকারটা সঠিক শুনেছিলাম। পা হড়কে ডোবায় পড়ে যাওয়ার সময় মানুষই চিৎকার করেছিল। মানুষ সাঁতার জানতো না, তাই ডুবে মরল। সে আমাদের থেকে বেশ খানিকটা পিছিয়ে পড়েছিল এবং সে সময় প্রচণ্ড দুর্যোগ চলছিল বলে এত বড় ঘটনা ঘটে গেল, অথচ আমরা টেরও পেলাম না। কিন্তু আমি কি দেখলাম? আমি একা নই, আমরা সবাই দেখলাম। চোখের ভুল কি সবার একসঙ্গে হয়? এতক্ষণ আপনারা শুনছিলেন বেলা দেবীর লেখা সেই রাতে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো গল্পের সঙ্গে।